প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি এখন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 8 থেকে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল, সমন্বয় নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত কেমিক্যাল কোঅর্ডিনেশন, রাসায়নিক সমন্বয় থেকে এর প্রথম ক্লাস ফেজ 1 হিসেবে সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে ইতোপূর্বে আমি তোমাদের এ পর্যন্ত 65টি ক্লাস প্রোভাইড করেছি। এটা আমার 66তম ক্লাস। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসায়নিক সমন্বয়। মানবদেহে যাবতীয় কাজে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে হরমোন নামক এক জৈব রাসায়নিক পদার্থ ভূমিকা পালন করে। হরমোন উৎপন্ন হয় প্রধানত এক বিশেষ গ্রন্থিতন্ত্র থেকে। ক্ষরণ গুণসম্পন্ন একটিমাত্র কোষ বা কোষগুচ্ছ নিয়ে গঠিত হয় গ্রন্থি। খেয়াল করবা, গ্রন্থি কি? এটি হচ্ছে গ্রন্থির ডেফিনিশন। ক্ষরণ গুণসম্পন্ন একটিমাত্র কোষ বা কোষগুচ্ছ নিয়ে গঠিত হয় গ্রন্থি। মানবদেহের বিভিন্ন স্থানে অবস্থিত নানা ধরনের অসংখ্য গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়ে যাবতীয় শারীরবৃত্তীয় কার্য বা কাজ পরিচালনা করে। শারীরবৃত্তীয় কাজ সম্পর্কে ব্যাখ্যা ইতিমধ্যে দিয়েছি। শারীরতাত্ত্বিক, শারীরবৃত্তীয়, জৈবিক, জৈব রাসায়নিক, বায়োলজিক্যাল, বায়োফিজিক্যাল, ফিজিওকেমিক্যাল, এই ধরনের শব্দগুলো আসে। আসলে শরীর থেকে শরীর তাহলে কিভাবে হয়? এটা হতে পারে সেল বা কোষ, টিস্যু, কলা, অর্গান, অঙ্গ, ইভেন অর্গান সিস্টেম, অর্থাৎ কোষ, কলা, অঙ্গ কিংবা অঙ্গতন্ত্রের অভ্যন্তরে প্রতিনিয়ত যে সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেগুলি হলো শারীরতাত্ত্বিক বা শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল প্রসেসেস এর অন্তর্ভুক্ত। তবে এখানে এ সকল ক্রিয়া বিক্রিয়ায় হরমোনের একটা বিশাল অবদান বা ভূমিকা রয়েছে। সে কথাগুলি আজকে আমরা জানবো। একটু খেয়াল করো, গঠন ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ একটি কোষগ্রন্থি হিসেবে কাজ করতে পারে, একাধিক কোষ মিলিতভাবে গ্রন্থি হিসেবে কাজ করতে পারে। দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তাকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলে। আশা করি তোমরা গ্রন্থির সংজ্ঞা পেয়ে গেছো। গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। এইটি লাগবে এমসিকিউর জন্য। বইগুলো দেখলে দেখবা এই প্রশ্নটা তোমাদের এমসিকিউ আকারে আসছে। গ্রন্থি হলো রূপান্তরিত আবরণী কলা বা টিস্যু, অর্থাৎ মডিফায়ার এপিথেলিয়াল টিস্যু। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে গ্রন্থি দু ধরনের। ক্ষরণ কোন পদ্ধতিতে প্রাণ রাসায়নিক পদার্থটা ক্ষরিত হচ্ছে এবং নির্গমন নালী আছে কি নেই তার উপর এই ধরনের গ্রন্থিগুলো দু প্রকারের। একটি হচ্ছে বহিঃকরা বা এক্সোক্রিন অর এক্সোক্রাইন, আর হচ্ছে অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন অর এন্ডোক্রাইন। দেখো, বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি, সনাল মানে নালী আছে। যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ, মানে ওই গ্রন্থি তার একটি কোষ গ্রন্থি হতে পারে, একগুচ্ছ কোষ মিলিত বা গ্রন্থি হিসেবে কাজ করতে পারে। যখন কোনো গ্রন্থি বা যেসব গ্রন্থি তার ভেতর থেকে নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলের অদূরেই বহন করে, অর্থাৎ সোজা কথা, ওই গ্রন্থি নিঃসৃত পদার্থটা পরিবহনের জন্য নালী থাকলে সেটা সনাল গ্রন্থি। আরেকটি নাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন অর এক্সোক্রাইন, সেইগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে রস বা জুস বলে, মনে রাখবা। বহিঃক্ষরা গ্রন্থি কর্তৃক নিঃসৃত ক্ষরণকে রস বা জুস বলে, যেমন লালা গ্রন্থি, স্যালিভারি গ্ল্যান্ড, যকৃৎ, লিভার বা কলিজা, অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াস। এরপরে দেখো অন্তঃক্ষরা, চমৎকার অনাল গ্রন্থি, নাম থেকে বুঝতে পারছো নালী নেই। অন্তঃক্ষরা যেসব গ্রন্থি নালীবিহীন, তাই ক্ষরণ সরাসরি তার দেহ থেকে প্রাণ রাসায়নিক পদার্থটা নিঃসৃত হচ্ছে, ক্ষরিত হচ্ছে, বেরিয়ে আসছে, বাট এটা পরিবহন করার জন্য কোনো স্পেসিফিক নালী নেই। নালী ছাড়াই তাহলে কিভাবে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে মিশ্রিত হয়ে ক্রিয়াস্থলে পৌঁছায়। যেসব গ্রন্থি নালীবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে, লিম্ফ বা লসিকার মাধ্যমেও পরিবাহিত হতে পারে, বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে, যেখানে কাজ করবে সে স্পেসিফিক অর্গানে গিয়ে কাজ করে, অর্থাৎ ক্রিয়াশীল হয়, সেসব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। উদাহরণ কি? পিটুইটারি, থাইরয়েড, ইড্রেনাল, এই গ্রন্থিগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থি। আর হরমোন কি? অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত ক্ষরণকে বলা হয় হরমোন। দেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য আমি সুন্দর করে একটা টেবল ফরম্যাটে দিয়েছি। পার্থক্যের বিষয়ে অন্তঃক্ষরা গ্রন্থি লেফট হ্যান্ডে, রাইট হ্যান্ডে বহিঃক্ষরা গ্রন্থি। সংজ্ঞা দেখো, মানবদেহে নালীবিহীন গ্রন্থি সমূহকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, মানবদেহে নালীযুক্ত গ্রন্থি সমূহকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। নিঃসরণ, এসব গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থের নাম হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থের নাম রস, জুস বা এনজাইম। এনজাইমের বাংলা হলো উৎসেচক।
অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে দেখো রক্তের মাধ্যমে নিঃসৃত পদার্থ বা খরিত উপাদান বা প্রাণ রাসায়নিক পদার্থটা পরিবাহিত হয়, আর বহিঃকরা গ্রন্থির ক্ষেত্রে স্বাভাবিকভাবে নালী আছে, নালীর মাধ্যমে পরিবাহিত হয়। ক্রিয়াস্থল অন্তঃকরা গ্রন্থি নিঃসৃত পদার্থ, যেটাকে হরমোন বলছি, দূরবর্তী বেশ দূরে যায়, টার্গেট স্থলে স্পেসিফিক সুনির্দিষ্ট অঙ্গে যায়, সেখানে গিয়ে কাজ করে। বহিঃকরা এটা দূরবর্তী অথবা নিকটবর্তী উভয় টার্গেট স্থলে ক্রিয়া করে। অন্তঃকরা গ্রন্থির কয়েকটা এক্সাম্পল: পিটুইটারি, থাইরয়েড, রেনাল। এবং বহিঃকরা গ্রন্থির কয়েকটা এক্সাম্পল: লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। পরে স্লাইড দেখো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, পড়াগুলো ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করবে। অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নামক জৈব রাসায়নিক পদার্থ উৎপন্ন করে। এটি নালীবিহীন গ্রন্থি হওয়ায় হরমোন সরাসরি রক্তের প্রবাহে ক্ষরিত হয়। এসব গ্রন্থি রক্তবাহিকা সমৃদ্ধ জালিকায় পরিবৃত থাকে। কেন? এদের তো কোনো নালী নেই, তাহলে যে পদার্থটা ক্ষরিত হবে সেটা যেন সহজে পরিবাহিত হতে পারে, এই জন্য গ্রন্থিগুলো ব্লাড ক্যাপিলারিজ দ্বারা বেশ ভালোভাবেই আবৃত বা পরিবৃত বা পরিবেষ্টিত থাকে। কিছু গ্রন্থি আছে যা একাধারে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে, যেমন অগ্নাশয়। এটা মনে রাখবে, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এর কিছু কোষ এন্ডোক্রিন, কিছু কোষ এক্সোক্রিন, অর্থাৎ অন্তঃক্ষরা বহিঃক্ষরা অনাল এবং সোনাল উভয় ধরনের গ্রন্থি হিসেবে কাজ করে। এই গ্রন্থির কিছু বিশেষিত কোষ বা বিশেষায়িত কিছু কোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন উৎপন্ন ও রক্তে ক্ষরিত হয়। অন্যদিকে এই গ্রন্থি থেকেই প্যানক্রিয়াটিক জুস উৎপন্ন হয়ে অগ্নাশয়িক নালীতে বাহিত হয়ে অন্ত্রে পৌঁছায়, যেটা পরিপাকের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নেমিংটা দেখো, নামকরণ। অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র সম্পর্কিত বিজ্ঞানের সূত্রপাত বেশ আগে থেকেই। এ বিদ্যার সূত্রপাত চীন দেশে। সেখানে খ্রিস্টপূর্ব 200 সালে, তার মানে খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে, অনেক আগের কথা। এখন চলছে 2020 খ্রিস্টাব্দ, তার মানে কি 2220 খ্রিস্টাব্দে আগের কথা। অভিনব উপায়ে মানুষের মূত্র থেকে যৌন ও পিটুইটারি হরমোন সংগ্রহ করে চিকিৎসার কাজে ব্যবহৃত হতো। তবে সুনির্দিষ্টভাবে হরমোন সিক্রেটিন, যেটা শনাক্ত করেন 1902 সালে দুই ব্রিটিশ ফিজিওলজিস্ট, শারীরতত্ত্ববিদ উইলিয়াম বেইলিস এন্ড আর্নেস্ট স্টার্লিং, তারা 1905 সালে এই রাসায়নিককে হরমোন নামে অভিহিত করেন। গ্রিক শব্দটা একটু লক্ষ্য করবে, হরমাও। ইট ডাজ মিন টু এক্সাইট, উদ্দীপ্ত, উত্তেজিত করা থেকে হরমোন শব্দের উৎপত্তি। দেখো হরমোনের ক্যারেক্টারিস্টিক্স। হরমোন দেহের রাসায়নিক দুধ, মেসেজ নিয়ে যায় আর কি, হিসেবে সুপরিচিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: হরমোন এক ধরনের জৈব অণু। হরমোন রক্তে বাহিত হয়, উৎপত্তিস্থল থেকে সংবহন তন্ত্রের মাধ্যমে দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অংশে কাজ করে। হরমোন এক ধরনের দ্রবণীয় জৈব অনুঘটকের কাজ করে, কিন্তু কাজ শেষে এটা ধ্বংসপ্রাপ্ত হয়। তারপরে দেখো, হরমোন স্বল্প মাত্রায় বা ঘনত্বে কার্যকর হয় এবং ক্রিয়ার স্থায়িত্বকাল অনেক দিন বজায় থাকে, সুদূর প্রসারী। হরমোন সাধারণত ভবিষ্যতের জন্য জমা থাকে না, কাজ শেষে বিনষ্ট হয়ে যায়। অধিকাংশ হরমোনের ক্রিয়া খুব ধীরে ধীরেই সংগঠিত হয়। একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একাধিক হরমোন ক্ষরিত হতে পারে, কিন্তু এগুলোর কাজ বা ক্ষরণ পরস্পর নির্ভরশীল নয়, একে অপরের উপর ডিপেন্ড করে না। কাজ স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট অঙ্গে। স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন জীবদেহের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এবং রাসায়নিক বার্তাটা ক্যারি করে, প্রেরণ করে। আশা করি বুঝতে পেরেছো। আজকে আর না, এখানে শেষ করব। শেষ করার আগে বলতে চাই, লেসনগুলো ভালো মতো আয়ত্ত করবে এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটি প্রশ্ন পাবেই এবং অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গায় প্রশ্ন থাকবেই, আইদার আই অর এয়ার অর এই যে হরমোন অথবা ক্রোনিয়াল নার্ভস। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর না, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। তার আগে বলছি, হোমওয়ার্ক: অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হোম।